টেস্ট চ্যাম্পিয়নশিপ চলছে, সেখানে 4টা দল এই মুহূর্তে লড়ছে, পাকিস্তান, সাউথ আফ্রিকা, অন্যদিকে আফগানিস্তান, জিম্বাবুয়ে। পাকিস্তান সাউথ আফ্রিকার দিনটা শেষ হয়েছে, পাকিস্তান দিনের শেষে পাকিস্তানের অবস্থান থেকে কি মনে হচ্ছে এই টেস্টটা কোন দিকে যাচ্ছে? প্রথম টেস্টটা পাকিস্তান জিতেছে 259 5 উইকেটে রেখে পাকিস্তান দিনটা শেষ করেছে, সেখানে বেশ কটা হাফ সেঞ্চুরি এসছে। ক্যাপ্টেন শান মাসুদ তিনি 87 করে আউট হয়েছেন, সাউথ শাকিল 42, আবদুল্লাহ শফিক 57 রান করেছেন। কেশব মহারাজকে এই ম্যাচে সাউথ আফ্রিকা দলে ভিড়িয়েছে। মুথু সামি ছিলেন স্পিনার, মাকরাম স্পিনার হিসেবে ছিলেন। মানে এইটা ও স্পিন ডমিনেটিং একটা উইকেট, যেখানে আপনি যখন আগে ব্যাটিং করবেন তখন আপনি একটা বড় ফায়দা পাবেন। ফার্স্ট টেস্টেও আমরা দেখেছি পাকিস্তান ফার্স্ট ইনিংসে যখন 400-র কাছাকাছি একটা রান করেছে, সেটা সাউথ আফ্রিকার একটা প্রেশার ক্রিয়েট করেছে এবং মোটামুটি একই চিত্রণটি কিন্তু এই ম্যাচটাও এগোচ্ছে। 259 5 উইকেটে 91 ওভারে খেলা হয়েছে, যেখানে রাবাদা 13 ওভার করেছেন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ইয়ানসেন 16 ওভার করেছেন, মাহারাজ 31 ওভার, হারমার 23 ওভার, মুথুসামি এবং মাকরাম মিলে 4-4-8 ওভার বোলিং করেছেন। তো ওই জায়গায় আমার কাছে মনে হচ্ছে যে একটু বেশি বোলিং পেসাররা করেছে নতুন বলে বা রিভার্স সুইং যখন হওয়া শুরু করেছে। 16 আর 13 29টা ওভার বোলিং করেছেন 2 পেসার মার্কো ইয়ানসেন এবং কাগিজো রাবাদা। পাকিস্তান কিন্তু আরও একজন স্পিনারকে ইনক্লুড করেছে তাদের একাদশের দিকে। যদি আপনি তাকান, শাহিন শাহ আফ্রিদি আছেন, হাসান আলীকে ড্রপ করে আসিফ আফ্রিদিকে নেওয়া হয়েছে। তো আসিফ আফ্রিদি, সাজিদ খান, নোমান আলী, সালমান আলী আগা, তাদের এগেনস্টে পাকিস্তান যদি ফার্স্ট ইনিংসে 400 করে ফেলে, সাউথ আফ্রিকার লিড নেওয়াটা খুবই ডিফিকাল্ট হবে এবং সাউথ আফ্রিকা যদি লিড নিতে না পারে, ফোর্থ ইনিংসে যেহেতু তাদেরকে ব্যাটিং করতে হবে, এই ম্যাচেও প্রথম টেস্টের মতো ঘটনাই ঘটতে পারে এবং ফার্স্টে ব্যাটিং করা, ফার্স্ট ডেতে ব্যাটিং করার সুবিধাটা পাকিস্তান প্রথম ম্যাচে পেয়েছে, সেকেন্ড ম্যাচেও পেয়েছে, সেটা এই ম্যাচে অনেক বড় প্রভাবক। অ্যাবসলিউটলি, রাওয়ালপিন্ডির মাঠটাই যেহেতু খেলা হচ্ছে, বাংলাদেশের সুখস্মৃতি আছে এই জায়গায়। তো হোম কন্ডিশন হলেও সেখানে যে অ্যাওয়ে টিম একেবারে সুবিধা পায় না সেটা না, সাউথ আফ্রিকারও সিরিজে ঘুরে দাঁড়াবার সুযোগ আছে। তাদের টিমটাও টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন দল আমরা জানি লাস্ট সাইকেলের। তো সেই জায়গায় পাকিস্তানের যদিও স্বাগতিক হিসেবে তারা অবশ্যই অনেক বেশি সুবিধাদি পেয়ে থাকবে, কিন্তু 259 5 উইকেটে একটা জিনিস মাথায় আসছে যে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান একজন 16 আর একজন সম্ভবত 19 করে আউট হয়েছেন। তো এই দুই এক্সপিরিয়েন্সড ক্যাম্পেনার যাদেরকে লিমিটেড ওভারে ফেরানোর ব্যাপারে অনেক কথা হচ্ছে, লঙ্গার ভার্সনে সোফার তারা কিন্তু আসলে নিজেদের সেভাবে করে প্রমাণ করতে পারলেন না এবং স্পটলাইটটা তাদের উপরই থাকে, তাদের কেউই প্রমাণ করতে পারেনি। 2 ম্যাচের 3টা ইনিংসে এখনো পর্যন্ত কেউই রান করতে পারেনি। আরও একটা ইনিংস আছে, হয়তো সেটা একটা দিক নির্দেশনা দেবে যে তারা কি আসলে ওয়ানডে ফরম্যাটে বা টি20 ফরম্যাটে ফিরবেন কিনা। ওয়ানডে ফরম্যাটে তারা নিয়মিত, মুখ টি20তে আসলে শোনা যাচ্ছে যে রিজওয়ানকে ফেরানো হতে পারে, হয়তো বাবরকে এখনই দেখা যাবে না। তবে আমার কাছে মনে হয় তাদের দুজনের হাতেই আসলে অনেক সময় আছে। আপনি যদি বিরাট কোহলি বা রোহিত শর্মার সাথে তাদেরকে তুলনা করেন, সেক্ষেত্রে একটা ভুল হবে যে তাদের বয়স এবং রোহিত কোহলিদের বয়স আসলে সমান না। রোহিত কোহলিদের বয়স পেরিয়ে গেছে, 35-37-এ পৌঁছে গেছেন দেখেই তারা হয়তো ছিটকে গেছেন টেস্ট দল থেকে বলুন বা টি20 দল থেকে। বাবর, রিজওয়ানদের আসলে সময় আছে হাতে। অ্যাবসলিউটলি। আমরা অন্য আরেকটি খেলা যেটি আছে, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যকার টি20 ম্যাচ হয়েছিল, সেখানে ইংল্যান্ড জিতেছে এবং 236 রান তারা করতে পেরেছিল। ক্রাইস্টচার্চে খেলা, মনে হচ্ছিল ইংল্যান্ডেরই হোম কন্ডিশন। কি মনে হয় আপনার? ইংল্যান্ডের জন্য আসলে যে কোনো মাঠে এখন হোম কন্ডিশন, তারা শুরু থেকেই চালাবে, কত রান করবে সেটা তারাই একমাত্র জানে। ফার্স্ট ম্যাচে তারা 153 রান করেছিল, সেই ম্যাচটা বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। নতুবা ওই ম্যাচে কিন্তু নিউজিল্যান্ড খুব ভালো বোলিং করেছে, রেস্ট্রিক্ট করেছিল ইংল্যান্ডকে। স্যাম কার্ন শেষ দিকে গিয়ে ভালো একটা ইনিংস খেলায় 150 পেরোতে পেরেছে এবং ইংল্যান্ডের এই দলটার দিকে যদি আপনি তাকান, তাদের বিস্ফোরক ব্যাটসম্যান একেবারে শুরু থেকে 7 নম্বর পর্যন্ত আছে এবং সবাই টপ অর্ডার ব্যাটসম্যান। ফিল সল্ট, বাটলার, বেথেল, হ্যারি ব্রুক, কারান, ব্যান্টন, জর্ডান কক্স সবাই কিন্তু ঘরোয়া ক্রিকেটে 1-2-3-এ ব্যাটিং করেন। হ্যারি ব্রুকই সাধারণত 4-এ ব্যাটিং করে থাকেন। স্যাম কার্নকেও আমরা 3-এ ব্যাটিং করতে দেখি, কক্সকেও 3-এ ব্যাটিং করতে দেখি, ব্যান্টনকে ওপেন করতে দেখি। তো তাদের ফরম্যাটটাই এরকম যে তারা টপ অর্ডার বা বিধ্বংসী ব্যাটসম্যান দিয়ে 1 থেকে 7 পর্যন্ত ব্যাটিং সাজাবে এবং সবাই নেমেই প্রথম বল থেকে মারা শুরু করবে। কোনো দিন হয়তো সেটা ব্যাকফায়ার করবে, যেটা প্রথম ম্যাচে করেছে। তাদের ভাগ্য ভালো যে বৃষ্টির কারণে সেই ম্যাচটায় ফলাফল আসেনি। তবে যেদিন 1-2 দাঁড়িয়ে যাবেন, আজকে যেরকম ফিল সল্ট দাঁড়িয়ে গেছেন, হ্যারি ব্রুক দাঁড়িয়ে গেছেন, একজন 85 করেছেন, একজন 78 করেছেন, আবার টম ব্যান্টন 12 বলে 29 করেছেন।
তখন রানটা কিন্তু এই 200 পেরোবে, এবং 200 পেরিয়ে গেলে সেটা যে কোনো মাঠেই আসলে চেস করাটা ডিফিকাল্ট। নিউজিল্যান্ড হোম কন্ডিশনে খেলছে, ছোট মাঠ, আকার আকৃতি ছোট, তারা ম্যাচে ফাইট করেছে প্রথম 6-7 ওভারে 10-11 করে রান তুলছিল, কিন্তু 236 আসলে ওয়ে বিয়ন্ড ইমাজিনেশন। শুরু থেকে 12 করে রান করা, দ্যাটস ভেরি মাচ ডিফিকাল্ট। ডেফিনেটলি, কিন্তু এই একটা জিনিস ভালো লেগেছে যে দেখুন 2টো ওভার বাকি থাকতে নিউজিল্যান্ড অল আউট হয়ে গেছে 171-এ। ইন্টেন্টটা দেখিয়েছে, ইন্টেন্টটা কিন্তু পজিটিভ ইন্টেন্ট ছিল। আমাদের যে জিনিসটা আমরা হয়তো 236 থেকে হাল ছেড়ে দিতাম, বা আমরা চাইতাম যে কাছাকাছি একটা ডিসেন্ট টোটালে গিয়ে ইনিংসটা শেষ করে আসতে, 20টা ওভার খেলে আসার। টি20 ক্রিকেট আপনার 20 ওভার খেলতে হবে, এখনকার যুগের ক্রিকেটের সাথে এটা মোটেও মানানসই না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.